তারিণী খুড়ো তার এক্সপোর্ট কোয়ালিটি বিড়িতে দুটো টান দিয়ে বললেন, ভূতের গল্প অনেকেই বলতে পারে, তবে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা গল্পের জাতি আলাদা, সেটা আর কজন পারে বল? আপনি পারেন? প্রশ্ন করল ন্যাপলা। বলে খুড়ো অন্যদিকে চাইলেন। শনির সাসপেন্স ক্লাসিকে আজ শুনবেন সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুড়োর দুটি কীর্তি, কনভে কাসেলের প্রেতাত্মা এবং ডুমনিগড়ের মানুষ খেকো। গল্প দুটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় জানুয়ারি ২০১০ সালে, যথাক্রমে ৩রা জানুয়ারি এবং ১০ই জানুয়ারি। তারিণী খুড়োর ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায়। শুরু হচ্ছে কনভে কাসেলের প্রেতাত্মা। তারিণী খুড়োর এক্সপিরিয়েন্সের স্টক যে অফুরন্ত সেটা আমরা জানি। এই সেদিন অবধি সারা দেশময় টোটো করে বেরিয়েছেন। ভারতবর্ষের ৩৩টা শহরে ৫৬ রকম কাজ করেছেন উপার্জনের জন্য। তবে ১ বছরের বেশি কোনো কাজে টিকতে পারেননি, সে ব্যবসায়ী হোক আর চাকরিই হোক। এখন ৬৪ বছর বয়সে চরকিবাজি থামিয়ে কলকাতা এসে রয়েছেন বেনেটোলা লেনে একটা ফ্ল্যাট নিয়ে। এখানে বলে রাখি, তারিণী খুড়ো সকলেরই খুড়ো, বাবাও খুড়ো বলে নামিও বলি। ন্যাপলা একবার ওকে দাদু বলেছিল, তাতে খুড়ো মহাখিতে বললেন, এখনও বাস না পেলে অকলে সে হেঁটে আসি বেনেটোলা টু বালিগঞ্জ, দাদু আবার কি খুড়ো বলবি। আমি আর পাড়ার 5টি ছেলে মিলে আমাদের দল। আমাদের বাড়িতেই আসেন তারিণী খুড়ো। এলেই খবর চলে যায় আর 5 জন তুরান্ত চলে আসে খুড়োর গল্পের লোহে। একটা গল্পে পুরো একটা সন্ধে কেটে যায়। খুড়ো বলেন, আঠের খাতিরে খানিকটা রং চড়ানো ছাড়া গল্পগুলো 16 আনা সত্যি। আমি তখন থাকি পুনায়, বললেন তারিণী খুড়ো। পুনে? বলল ন্যাপলা। একটা গল্পের গন্ধ পাচ্ছি, ন্যাপলা যাতে বারবার ইন্টারাপ্ট না করে তাই তার কোমরে একটা চিমটি কেটে দিলাম। ওই হলো, বললেন তারিণী। পুনে, পুনা, মুম্বাই, তিরুচিরাপল্লী, ত্রিচিনাপল্লী, যে কোনো একটা বললেই হলো। আর আমি যখনকার কথা বলছি তখন সবে স্বাধীনতা এসছে। পুনার পুনে হতে অনেক দেরি। পল্টু, একটা চা বলো। আমি লক্ষণকে ডেকে চা অর্ডার দিলাম, দুধ চিনি ছাড়া চা। আর খুড়ো তার গল্প শুরু করলেন। আমি রয়েছি আমার এক বন্ধু রাধানাচার্যের বাড়ি। সে ফার্গুসন কলেজের ইতিহাসের অধ্যাপক। কোডারমাই মাইকা মাইন্সের কাজে ইস্তফা দিয়ে শিবাজির দেশে এসেছি একটা হোটেলের ম্যানেজারি নিয়ে। আমার বয়স তখন ৩৪। পৌঁছবার 2 দিনের মধ্যেই রাধানাথ নিয়ে গেল উকিল ঘনশ্যাম আপ্টের বাড়ি। সেখানে সন্ধ্যায় আড্ডা বসে, 5 মিশালি আড্ডা, যাকে বলে মিক্সড ক্রাউড। আমরা 3 জন ছাড়া আসে মহারাষ্ট্র ব্যাংকের এজেন্ট মিস্টার যোশী, ম্যাকডারমাট কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী মিস্টার হরিহরণ, পুলিশ ইন্সপেক্টর মিস্টার আগাসে আর তরুণ সাংবাদিক আনোয়ার কুরেশি। কুরেশির বয়স আমাদের মধ্যে সবচেয়ে কম, 30 পৌঁছয়নি। তুক্ষর ছেলে, হ্যান্ডসাম চেহারা, চোখে জলজলে দৃষ্টি। সে আসে হরিহরণের সঙ্গে দাবা খেলতে। তারা ঘুটিয়ে এই ঘর ওঘর করেন আর আমরা বাকি 5 জনে মারি আড্ডা। সবচেয়ে বেশি কথা বলেন বাড়ির কর্তা আপসাহেব নিজে। আমার বিশ্বাস তার কথা বলার প্রয়োজনেই এই আড্ডার সৃষ্টি। লোক আছে যারা সাঙ্গপঙ্গ ছাড়া বাঁচতে পারে না। এই সাঙ্গপঙ্গ যদি তোষামুদে হয় তাহলে তো কথাই নেই। অবশ্যই আড্ডার সকলে আপটেকে তোষামত করলে বললে ভুল হবে, তবে ওর মতামতের প্রতিবাদ কেউ করে না। আগাসের মতো খোশমেজাজের দারোগা আমি আর 2টি দেখিনি। অবশ্যই যখন প্রথম আলাপ তখন তিনি একটা ব্যাপারে কিঞ্চিত দুশ্চিন্তাগ্রস্ত। সম্প্রতি কিছু টাটকা জাল নোট পাওয়া গেছে পুনাতে। জালিয়াত কারা এবং তাদের আস্তানাটা কোথায় তাই নিয়ে পুলিশ দপ্তরে বেশ চাঞ্চল্য পড়ে গেছে। আগাসে তাই মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়তে দেখা যায়। দলের মধ্যে স্বল্পভাষী হলেন মিস্টার যোশী, তবে শ্রোতা হিসাবে তিনি চমৎকার। সব কথায় উদ্গ্রীব হয়ে শোনেন, হাসির কথায় ঘর কাঁপিয়ে অট্টহাস্য করেন, দুঃখের কথায় তার জিভ দিয়ে চুকচুক শব্দ শুনে আপটের পোষার ডালমেশিয়ান বারান্দা থেকে ল্যাজ নাড়তে নাড়তে যোশীর কাছে চলে আসে। এই ঘটনা বহুবার ঘটেছে। আমার স্টকে হাজার গল্প। বাংলার বাইরে বছরের পর বছর কাটিয়ে ইংরেজিরা বেশ রক্ত, তাই আমার একটা ভালো পজিশন হয়ে গেল আপটের আড্ডায়। কি প্রসঙ্গ মনে নেই, একদিন কথা উঠল অশরীরী আত্মার। দেখা গেল আপটে ছাড়া আর সকলেই ভূতে বিশ্বাস করে। আমি আপটেকে বোঝালুম যে পুরাণ, শেক্সপিয়ার, ডিকেন্স, রবীন্দ্রনাথ, দেশ বিদেশের উপকথা সবেতেই ভূতের উল্লেখ আছে, কাজেই ভূতে বিশ্বাস না করার কোনো কারণ থাকতে পারে না। আপটে তবু মাথা নাড়ে। সে বিজ্ঞানী, বিশ্বাসী, যুক্তিবাদী, মন তার খালি বলে ভূত জিনিসটা ভুয়ো। হঠাৎ কেন জানি রোগ চেপে গেল, ধা করে 1000 টাকা বাজি ধরে ফেললুম। বললুম 2 মাসের মধ্যে ভূত দেখিয়ে দেব তোমায়। আপটে হেসে উড়িয়ে দিলে, বললে, হাড়ু সাবধান, 1000 টাকা খোয়া যেতে চলেছে তোমার, এটা তোমায় বলে দিলাম। অবশ্যই আমার দিক থেকে ব্যাপারটা অতিমাত্রায় রিস্কি হয়ে গিয়েছিল, তাতে সন্দেহ নেই।
রাধানাদের কাছে ভৎসনাও শুনতে হয়েছিল, কিন্তু বাজির ব্যাপারে দাবার মতোই চাল ফেরত নেওয়া যায় না, কাজেই ব্যাকআউট করার কোনো প্রশ্নই ওঠে না। এরই দিন সাতেক বাদে আমাদের আড্ডা এলেন প্রফেসর অটো হেলমার, জার্মানির স্টুটগার্ট শহরের বাসিন্দা। ভদ্রলোক পক্ষীবিদ, ভারতবর্ষে এসেছেন ভারতীয় পাখির ডাক রেকর্ড করতে। টেপ রেকর্ডের জিনিসটা তখন সবে আবিষ্কার হয়েছে। সাহেবের কাছেই প্রথম দেখলুম সেই আশ্চর্য যন্ত্র। আমাদের নানা রকম পাখির ডাক শুনিয়ে সাহেব বললেন, পুনায় এক জায়গায় তিনি নাকি হুতুম প্যাঁচার ডাক শুনেছেন, সেইটা রেকর্ড করতে পারলেই নাকি তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। প্যাঁচার ডাকের ভালো রেকর্ডিং তিনি এখনও পাননি। কোথায় শুনলে ডাক? প্রশ্ন করলেন আপটে। তাতে হেলমার সাহেব একটা বাড়ির বর্ণনা দিলেন। দুর্গ প্যাটার্নের প্রাচীন পরিত্যক্ত সাহেব বাড়ি, সেন্ট মেরি গির্জার পাশে। তারই কম্পাউন্ডে নাকি দুরাত আগে প্যাঁচাটা ডাকছিল। সাহেব ছিলেন গাড়িতে, সঙ্গে টেপ রেকর্ডার। চলন্ত অবস্থাতেই ডাকটা শুনে গাড়ি থামিয়ে নেমে কম্পাউন্ডের পাঁচিলের ধারে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো ফল হয়নি, প্যাঁচা আর ডাকেনি। বাড়ির বর্ণনা এবং অবস্থান শুনে আমাদের অনেকেই বললেন যে সেটা কনওয়ে কাসেল। এখানে বলা দরকার যে ব্রিটিশ আমলে পুনা ছিল সাহেবদের একটা বড় ঘাঁটি। মিলিটারি তো বটেই, সিভিলিয়ানও অনেক থাকতেন এই পুনা শহরে। তারা অনেকেই রিটায়ার করার পর পুনাতে বাড়ি করে সারা জীবন সেখানে কাটিয়ে দিতেন। ব্রিগেডিয়ার কনওয়ে ছিলেন সেই রকম একজন সাহেব, তারই তৈরি বাড়ি ওই কনওয়ে কাসেল। কুরেশি বাড়িটা সম্বন্ধে কিছু তথ্য জানে। সে বললে বাড়িটা তৈরি হয় কুইন ভিক্টোরিয়া যে বছর ভারত সম্রাজ্ঞী হন সেই বছর, অর্থাৎ 1876 খ্রিস্টাব্দে। কনওয়ে এই বাড়িতে প্রবেশ করার 6 মাসের মধ্যে নাকি তার স্ত্রী ও 2টি ছেলে মারা যায়। ছেলেরা অবশ্যই বাড়িতে মরেনি, তারা দুজনেই ছিল আর্মিতে, মরেছিল দ্বিতীয় আফগান যুদ্ধে। স্ত্রী মারা যায় যক্ষা রোগে, আর তার 3 মাসের মধ্যে কনওয়ে নিজেও মরে। কিভাবে মরে জানা যায়নি, তবে অনেকের ধারণা সে আত্মহত্যা করে। মোট কথা সেই থেকে এই বাড়ি অভিশপ্ত বাড়ি বলে পরিচিত। কেউ আর সে বাড়িতে থাকেনি, সকলের পক্ষে সম্ভবও হতো না, কারণ এত পেল্লায় বাড়ি মেনটেন করা মুখের নয়। আসবাবপত্রে যা ছিল সবই নাকি কনওয়ের এক আত্মীয় বিলেত থেকে এসে নিলামে বিক্রি করে দেয়। রাধানাথ সব শুনে শুনে বলল, কনওয়ে কাসেল সম্বন্ধে একটা ঘটনা শুনেছি, সেটা স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত। কোন স্বদেশী আন্দোলন? প্রশ্ন করলেন আপটে। বালগঙ্গাধর তিলকের সময়কার, বললেন রাধানাথ। 19বিংশ শতাব্দীর একেবারে শেষের দিকে মেজর লেথব্রিজ বলে এক সাহেবকে হত্যা করার চেষ্টা করেছিল এক সন্ত্রাসবাদী দল। তারা নাকি ওই কাসেলে তাদের গুপ্ত ডেরা করেছিল, পরে আত্মসমর্পণ করে। তবে তাদের লিডার আচরেকরকে নাকি ধরা যায়নি, সে বেপতা হয়ে যায়। কনওয়ে কাসেলে খোঁজ করা হয়েছিল কি? আপটে প্রশ্ন করলেন। আগাসে হো হো করে হেসে উঠলেন। মিস্টার আপটে, পুলিশও মানুষ, তাদেরও ভূতের ভয় আছে। ওই অভিশপ্ত বাড়ি রেড করতে গেলে রীতিমতো হিম্মত লাগে। এদিকে আমার কৌতূহল জাগিয়ে উঠেছে। ছেলেবেলা থেকেই ডান পিঠে মোর শখ, সেটা 34 বছরেও পুরোপুরি বজায় আছে। পরপর অতকগুলো মৃত্যু যেখানে ঘটেছে, সেই বাড়ির ভেতরে 2-1টা প্রেতাত্মা বসবাস করবে নাকি? বাজি জেতার পক্ষে এই যে একটা বড় সুযোগ। এরই কিছুদিন বাদে হেলমার সাহেব আবার এলেন আড্ডায়। তার টেলিফোন ক্যান, টেপ রেকর্ডার নিয়ে। ভদ্রলোকের বাঁ কবজিতে ব্যান্ডেজ, বললেন কাঁটা ঝোপে হাত কেটে গেছে। মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে না সুখবর না দুঃখবর। তাকে বসতে দিয়ে সকলেই তার দিকে জিজ্ঞাস্য দৃষ্টি দিলুম। হুতুমের ডাক শোনা যাবে কি? হেলমার কপালের ঘাম মুছে বললেন, যাক, তুলতে পেরেছি, তবে পারফেক্ট হলো না। রাত বোটার পর প্যাঁচাটা ডাকলো, সঙ্গে সঙ্গে মেশিন চালু করলাম। তখন শহরের অন্য শব্দ প্রায় নেই বললেই চলে। নিয়ম মতো নিখুঁত রেকর্ডিং হওয়ার কথা। দেখো কি হয়েছে। শুনলাম প্যাঁচার ডাক। ছেলেবেলায় আমাদের বাদুরবাগানের বাড়ির পাঁচিলের ওপারে পুকুরের ধারে শেওড়া গাছে একটা হুতুম প্যাঁচা থাকত, তাই তার ডাক চেনা ছিল। ইনিও যে হুতুম তাতে কোনো ভুল নেই, কিন্তু ডাকের সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ তাকে সত্যি বড্ড ডিস্টার্ব করছে। সাহেবের এত মেহনত 16 আনা সার্থক হলো না জেনে তার প্রতি মমতা হলো। বাট হোয়াট দ্যাট সাউন্ড? প্রশ্ন করল কুরেশি। সে দাবা ছেড়ে এগিয়ে এসছে। সেটাই তো বুঝতে পারছি না, বললেন হেলমার। মেশিনেই গন্ডগোল বলে মনে হচ্ছে, এর আগে তো এরকম হয়নি কখনো। শুনলে মনে হয় একটা যান্ত্রিক শব্দ, ঘাটাং 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 এরকম, খুবই ক্ষীণ। কিন্তু জার্মান পক্ষীবিদের মন যে তাতে খুঁতখুত করবে তাতে আশ্চর্যের কিছু নেই। প্লিজ, হঠাৎ বলে উঠলেন ইন্সপেক্টর আগাসে। তার শরীরটা টান, তার চোখে এক অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি, শিকারের গন্ধ পেলে যেমন হয় হিংস্র জানোয়ারের। হেলমার টেপটা ব্যাক করে আবার চালালেন। আগাসে কোমর থেকে শরীরটা ভাঁজ করে কানটা নিয়ে গেছেন একেবারে স্পিকারের সামনে। ততক্ষণে অবশ্যই আমি বুঝে গেছি আগাসে কি ভাবছেন। শব্দটা শুনে প্রিন্টিং মেশিনের কথা মনে হয়, ছোট পায়ে চালানো কল, যাকে বলে ট্রেডেল মেশিন। এরকম যন্ত্রই সাধারণত ব্যবহার হয়ে থাকে নোট জাল করার কাজে।
শব্দটা কাসেলের ভেতর থেকেই আসছে না অন্য কোথাও থেকে আসছে সেটাও বেশি বোঝার কোনো উপায় ছিল না, কিন্তু তাও আগাসে স্থির করলেন যে কনওয়ে কাসেলে পুলিশের রেড হবে। আগাসের হুমকিতে নাকি কিছু কনস্টেবল রাজি হয়েছে অভিশপ্ত দুর্গে প্রবেশ করতে। এমনি খোশমেজাজ হলেও কি হবে, অফিসার হিসাবে নাকি ভদ্রলোক অত্যন্ত কড়া। আমি কিঞ্চিত নিরাশ বোধ করছি। জালিয়াত যেখানে আস্তানা গেড়েছে সেখানে ভূত থাকার সম্ভাবনা আছে কি? মনে তো হয় না। পরদিনই রাত্রিরে গ্রেড, আড্ডা, সকলে ফলাফলের জন্য উদ্গ্রীব। এমন সময় ইন্সপেক্টর সাহেব এসে হাজির। সে কি, তোমাদের তো আজই রেড হবার কথা। আমাদের হয়ে আপনি বিষয় প্রকাশ করলেন। আগাছু একটা বোকা হাসি হেসে মাথায় নেড়ে শোভায় বসে পড়লেন। ভাবতে পারো, আজ বিকেল 4:30টায় সে গ্যাং ধরা পড়েছে। কোথায় কোথায় কোথায়? আমরা সমস্বরে জিজ্ঞেস করে উঠলাম। নাসিক বললে, নাগা সে তাহলে। এই শব্দটা টেপ রেকর্ডারেরই কোনো গণ্ডগোল হবে, ওটা বাইরের কোনো শব্দ না। কাল মাঝরাত্রিতে আমি কাসেলের আশেপাশে ঘোরাঘুরি করে কোনো শব্দই পাইনি। আর কিছু বলার নেই। সমস্ত ব্যাপারটার মধ্যে একটা বেলুন ছোপসানো ভাব, অথচ তার কোনো কারণ নেই। জালিয়াতের দল ধরা পড়েছে, এ তো ভালো কথা, কিন্তু পুনর্গণ কাসেলে ধরা না পড়েছে অন্য শহরের অন্য জায়গায়। কিন্তু তাও বলতে হবে, যা ঘটেছে তার মধ্যে যেন নাটকের অভাব। অবশ্যই পর মুহূর্তেই মনে হলো, জালিয়াত যখন নেই তখন ভূত থাকতে বাধা কি? গণয়েক কাসেলে একবার হানা দিলে দোষ কি? চাটা শেষ করে আমি কথাটা বেড়ে বসলাম। কে যেতে রাজি আছো বলো? যোশী গোড়াতেই বললে তার ধুলো অ্যালার্জি, তাই ওই পোড়ো বাড়িতে যাওয়া সম্ভব নয়। হরিহরণ বললেন, আমি যাব, কিন্তু আপ্ত সাহেবেরও যাওয়া চাই। মানে যদি থাকে তো সেটা ওর চাক্ষুষ দেখা উচিত। আমাদের কথা উনি মানতে নাও পারেন। আপ্ত সাহেব বললেন, ঠিক আছে, আমি যাব, এবং আমি সঙ্গে ক্যাশ 1000 টাকা নিয়ে যাব। আমার কন্ডিশন হলো যে মিস্টার ব্যানার্জিও যেন সঙ্গে টাকা রাখেন। বাজি টাকা ফেলে রাখা নিয়ম বিরুদ্ধ। আমি বললাম, তথাস্তু, তাহলে কালই হোক এক্সপেডিশন। এইখানে কুর্সি লড়লে তাকে নাকি দুদিনের জন্য কোলাপুর যেতে হবে একটা রিপোর্টিংয়ের ব্যাপারে। ফিরে এসে সে যেতে প্রস্তুত আছে। আমরাও তাতে রাজি হয়ে গেলাম। আগা এতক্ষণ চুপ করে আমাদের কথা শুনছিলেন, এবার তিনি মুখ খুললেন। জেন্টলম্যান, তোমাদের একটা প্রশ্ন করতে চাই। কাসেলের সদর দরজা যদি তালা দিয়ে বন্ধ থাকে, তাহলে সেটা খোলার যন্ত্র বা জানালা ভেঙে খোলার সরঞ্জাম এসব তোমাদের আছে কি? কাজটা কিন্তু সহজ নয়। এই প্রশ্নের জবাব হায় হতে পারে না। আমাদের যেটা আছে সেটা হলো উৎসাহ আর উদ্যম। যন্ত্রপাতি থাকবে কোত্থেকে? আমরা ওর মুখ চাওয়াচাবি করছি দেখে আগাছো একটু হেসে বললেন, কাজেই বুঝতে পারছো আমি ছাড়া তোমাদের গতি নেই। ভালোই হলো, শুধু জানালা দরজা ভেঙে খোলার সরঞ্জাম নয়, একটি আগ্নেয় অস্ত্রও থাকবে সঙ্গে। এটাও কম ভরসা নয়। জুন মাস, দিনে বেজাই গরম, রাত্রির দিকটা তবু একটু ঝিরঝির হাওয়া দেয়। বন্দোবস্ত অনুযায়ী খাওয়া দাওয়া সেরে ঠিক 8:30টার সময় আমরা 6 জন সেন্ট মেরি গির্জার সামনে জমায়েত হলাম। পাড়াটা নির্জন, গাড়ি চলাচল নেই বললেই চলে। আমরা দল বেঁধে গোলাম কনয়েক কাসেলের দিকে। ফটক থেকে কাসেলের দরজা অবধি লম্বা রাস্তা। এককালে বাগার ছিল রাস্তাটার, সেটা আজ করা যায়। এখন পথ বলতে প্রায় কিছুই নেই। টর্চের আলোয় কোনো রকমে আগাছা বাঁচিয়ে পা ফেলতে হয়। বাড়িটা আমাদের সামনে অনেকখানি জায়গা জুড়ে এক বিশাল প্রেতপুরীর মতো দাঁড়িয়ে আছে। কেউ যে কোনো কালেও সেখানে ছিল সেটা এখন আর বিশ্বাস হয় না। দলে আছি বলে রক্ষে, না হলে যতই ডান পিঠে হই না কেন, 80 বছরের মধ্যে মানুষের পা পড়েনি এমন একটা থমথমে অন্ধকার অট্টালিকার সামনে দাঁড়িয়ে বুকের মধ্যে যে একটা ট্রেডেল মেশিন চলতে শুরু করেছে সেটা তো কেউ অস্বীকার করা যায় না। সদূর দরজার ছেলা দিতেই সেটা একটা জন্তব্য আর্তনাদ করে ধীরে ধীরে খুলে গেল। আর সেই সঙ্গে ইঁদুর, বাদুর, পায়রা, চামচিকে, গিরগিটি, ছুঁচো মেশানো একটা গন্ধ ধাক্কায় আমরা সকলেই বেশ কয়েক হাত পিছিয়ে গেলাম। তারপর দূর বক্ষে সবাই মিলে ঢুকলুম ভেতরে। একটা ল্যান্ডিং বাদিকে চওড়া ঘাটের সিঁড়ি উঠে গেছে দোতলায়। আগে একতলা সেরে তারপর দোতলায় যাব, এটাই আমার ইচ্ছে ছিল। দেখলাম সকলেই তাদের সায় দিলে। আমরা সার বেড়ে গিয়ে ঢুকলুম একটা বিশাল ঘরে। সম্ভবত ডাইনিং রুম ছিল এটা। সারা ঘরে একটিও আসবাব নেই ঠিকই, কিন্তু দেওয়ালে ধুলিমলিন ওয়ালপেপারের উপর বড় বড় ছবির ফ্রেমের দাগ রয়েছে। দেওয়াল বাতির মোর্চে ধরার ব্যাকেটে রয়েছে, আর সিলিং থেকে ঝুলে আছে ঝাড়ার লণ্ঠন, টানা পাখার হুক। এই কড়িকাটাই বাদুর ঝোলার কথা, তবে তারা বোধহয় রাত্রিরে খাদ্যের সন্ধানে বেরিয়েছে। এত বড় বাড়ির এতগুলো জানালার মধ্যে কয়েকটি কি আর খোলা নেই? বাদুর না থাকলেও ছোটখাটো চতুষ্পদ প্রাণী যে কিছু রয়েছে সেটা মেঝের এদিক ওদিক থেকে শটশট শব্দেই বুঝতে পারছি। এতক্ষণ সবাই একটা জমাট দল বেঁধে চলাফেরা করছিলাম,
বড় ঘর পেয়ে সেটা কিছুটা আলগা হলো। ঘুরে দেখলাম একাই একটা টর্চ নিয়ে হল ঘরের পাশের একটা দরজা নিয়ে বেরিয়ে গেল। আপটিও খানিকটা এগিয়ে গেছে আমাদের ছেড়ে, তারও নিজস্ব একটা টর্চ আছে। ভূত এখনো চোখে পড়েনি ঠিকই, কিন্তু এর চেয়ে ভালো ভৌতিক পরিবেশ আর কি হতে পারে আমি জানি না। হলঘরের একটা দরজা দিয়ে ডাইনে ঘুরে একটা প্যাসেজ পড়ল। সেটা ডাইনে বাঁয়ে দুদিকেই ঘরের সারি। আগাছো তার 5 সেলের টর্চ জেলে এগিয়ে চলল প্যাসেজ ধরে। আমরা তার পিছনে। ঘর পড়লে দরজা দিয়ে আলো ফেলে একবার চোখ বুলিয়ে নিচ্ছি। এইভাবে 5খানা ঘর দেখার পর একটা ঘটনা ঘটল, যেটা ভাব দিয়ে এখনও গায়ে কাঁটা ধারা হয়ে ওঠে। একটা গোঙানি শব্দের সঙ্গে সঙ্গে প্যাসেজের শেষ প্রান্তে বাঁয়ের একটা দরজা থেকে পিছন ফিরে টলটলটলে বেরিয়ে এলো কুরেসি। তার মুখ দেখতে না পেলেও আতঙ্কের ছাপ রয়েছে শর্দভঙ্গে, সেটা বুঝতে পারছি। গাঢ় কুজু, হাত দুটো পেছনে এবং কোমির কাছে ভাঙা, হাতের আঙুলগুলো ফাঁক। আগাছোর সঙ্গে আমরাও দৌড়ে গেলাম কুরেসের দিকে। আপটিও এখন আমাদের সঙ্গেই রয়েছে। কি হলো, কি ব্যাপার? আগাছো ব্যস্তভাবে প্রশ্ন করলে। কুরেসি কাপা হাত দিয়ে খোলা দরজার দিকে দেখিয়ে দিলে। ঘরের ভেতর আলকাতরা অন্ধকার। আগাছো তার টর্চটা ফেলতে প্রথমে বিপরীত দিকের দেওয়াল ছাড়া আর কিছুই দেখা গেল না। তারপর টর্চটা একটু তুলতেই যা দেখলুম, তাতে শরীরের রক্ত হিম হয়ে গেল। সিলিং থেকে ঝুলছে দড়ি, আর সেই দড়ির ফাঁস দিয়ে বাঁধা একটি আস্ত নরকঙ্গালের গলায়। ধন্য ইন্সপেক্টর আগাছো। এই চরম আতঙ্কের মধ্যে সে দিব্যি ঠান্ডা গলায় বললে, ইনি সেই স্বদেশী গ্যাংয়ের লিডার আচরেকার বলে মনে হচ্ছে। এই কারণেই বেপাতা হয়ে গেছিলেন ভদ্রলোক। গোস্ট, ঠিক বলেছেন মিস্টার আপটে। এবং তিনিও যেমন দিব্যি স্বাভাবিকভাবে বললেন কথাটা, তাতে তার নার্ভের তারিফ না করে পারা যায় না। সরি, বললেন কুরেসি। আসলে হঠাৎ সামনে কঙ্কালটা দেখে একটু বেসামাল হয়ে পড়েছিলাম। কিন্তু ওটা কি? প্রশ্নটা করলেন আগাছো। তার টর্চের আলো এখন সিলিং থেকে নিচের দিকে নেমেছে। ঘরের কোণে ধুলো আর মাকড়সার জালে মুড়ি দেওয়া কিসের জানি একটা স্তূপ। আলোটা ভালো করে ধরতে বুঝতে পারলাম জিনিসটা কি, আর পেরে একেবারে তাজ্জুব বনে গেল। এই যে দেখছি একটা ট্রেডেল মেশিন, এখানে ছাপার যন্ত্র কি করছে? আগাছো ব্যাপারটা একটা সহজ এক্সপ্লেনেশন দিয়ে দিলেন। বললেন, এটা যদি সন্ত্রাসবাদীদের ঘাঁটি হয়ে থাকে তাহলে ছাপার কল থাকা অস্বাভাবিক নয়। 1 নম্বর, তাদের মুখপত্র লুকিয়ে ছাপবার জন্য কলের দরকার হতো। 2, সন্ত্রাসবাদীরা টাকার প্রয়োজনে নোট জাল করেছে, এও অনেক শোনা গেছে। রাধানা কথায় সায় দিল। মাথার উপর ঝুলন্ত কঙ্কাল আর তার নিচে নির্জীব যন্ত্রটা অদ্ভুতভাবে যেন এক অতীত যুগের সাক্ষ্য দিচ্ছে। আরও অনুসন্ধানের প্রয়োজন আছে কি? প্রশ্ন করলেন মিস্টার আপটে। আমরা সকলেই বললাম যে যখন এসেছি তখন সারা বাড়িটা না দেখে ফিরব না। আমি আবার সে কথাটাই সবচেয়ে বেশি জোর দিলাম। কঙ্কাল হলো মৃত ব্যক্তির দেহের পরিণাম। তার আত্মা কি অবস্থায় আছে তা কে বলতে পারে? প্যাসেজ দিয়ে যখন উল্টো মুখে অর্ধেক পথ এসেছি তখন শুনতে পেলাম সেন্ট মেরি চার্চের ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল। ঘণ্টার রেশ মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ শুরু হলো, যেটা আমাদের হাঁটা বন্ধ করে দিল। যে ঘর থেকে এসেছি সে ঘর থেকেই আসছে শব্দটা। ট্রেডেল মেশিন চলতে শুরু করেছে, আর তার শব্দে সারা কনয় কাসেল গম গম করছে। সেই সঙ্গে মাথার উপর ডানার ঝটপটানি শুরু হয়েছে, কারণ ঘুলগুলির বাসিন্দা পায়রাগুলোর ঘুম ভেঙে গেছে এই প্রেসের শব্দে। আমরা 6 জনই রুদ্ধশ্বাসে শব্দটা শুনছি। দ্বিতীয়বার ওই ঘরের দিকে যাওয়ার কোনো মানে নেই, কারণ জানি সে ঘরে যন্ত্র চালানোর মতো কোনো লোক নেই। হয়তো এই আচরেইকারী এককালে যন্ত্রটা চালিয়েছে, তারপর একসময় ব্রিটিশ পুলিশের হাতে লাঞ্ছনে আড়াবার জন্যে গলায় দড়ি দিয়ে মরেছে, আর সেই থেকে প্রতিদিন মাঝরাত্রিরে তার প্রেতামা ওই ট্রেডেল মেশিন চালিয়ে এসেছে। তার মানে হেলমারের রেকর্ডারে যে শব্দটা উঠেছিল সেটা এটারই শব্দ। কনয়েক কাসেলের বাইরে বেরোবার পর বেশ কিছুক্ষণ কারো মুখে কথা নেই। হরিহরণ অসুস্থ বোধ করছে, সে গিয়ে তার গাড়িতে উঠে পড়ল। কথা ছিল আপটে তার গাড়িতে আমাদের বাড়ি পৌঁছে দেবে। তার ডজ সিডানে ওঠার আগে সে আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, হ্যাঁ, টেকা রুপিস, নোটস গুনে নাও। আমার তখন রীতিমতো অস্বস্তি লাগছে, তবে এ তো আর এ লেভেলের খেলা নয়, এ বেট ইজ আ ব্যাট। খাম থেকে নোটের গোছাটা বার করে রাস্তার আলোতে একবার দেখে নিলাম, 10খানাই আছে। 3 দিন পরে এক শনিবারের সন্ধ্যায় নেপিয়ার হোটেলে ডিনার হলো। আমি খাওয়ালুম। তখনকার সস্তা গন্ডার দিনে 7 জনের বিল হলো 190 টাকা। আজ হলে বড় হোটেলে 7 জনের 5 কোর্স ডিনার 1000 টাকায় হতো কিনা সন্দেহ। গল্প শুনে ন্যাপলা বলল, তাহলে খুব না মারলেন বলুন? খুড়ো উত্তর দিতে একটু সময় নিলেন, কারণ সদ্য আনা 3য় কাপ চায়ে গলা ভেজানো আছে, তারপর বিড়ি ধরানো আছে। তা বটে, অবশেষে বললেন খুড়ো, তবে ঘটনার শেষ এখানেই নয়, আরও আছে। আমরা সকলেই প্রশ্ন করলাম। এরপরে আর কি থাকতে পারে সেটা ভেবে পাচ্ছিলাম না। তা যিনি খুড়ো বলে চললেন,
ঘটনার কদিন পরে এক সকালে আমাদের বাড়িতে এসে হাজির হলো আমাদের আড্ডার সাংবাদিক আনোয়ার কুরেশি। বললে, আমার গাড়ি আছে, তোমাদের একটা জায়গায় নিয়ে যেতে চাই, ব্যাস 20 মিনিট মতন স্পেয়ার করতে হবে। কৌতূহল হলো। রাধানাথ আর আমি গিয়ে উঠলাম তার গাড়িতে। কুরেশি নিজেই ড্রাইভ করে। কিছু দূর যেতেই বুঝলাম গাড়ি চলেছে আবার সেই কনভে কাসেলের দিকে। কেন যাচ্ছে সে কথা বললে না ঝগড়া, খালি বললে একদিনে সে নাকি আরও তথ্য আবিষ্কার করেছে কনভে সাহেব সম্বন্ধে। একটি খবর নাকি বিলিতি কাগজে ছাপেনি, দিশি কাগজে পেয়েছে সেটা কুরেশি। ব্রিগেডিয়ার কনভে তার এক পাংখা পর্দারকে বুট দিয়ে লাথিয়ে মেরে ফেলেছিলেন। তাতে রাধানাথ বললে সেটা নাকি সে যুগের একটা স্বাভাবিক ঘটনা। গরমকালে মাঝরাত্রে পাংখা পর্দার পাখা টানতে টানতে ঘুমিয়ে পড়ত সাহেব, আর মশার কামড়ে ঘুম ভেঙে যেত সাহেবের। আর তখন রেগে দিকবিদিক জ্ঞান হারিয়ে এমন প্রহার করতে ভিস্তিকে যে সে বেচারা অনেক সময় মরেই যেত। মিনিট 5 মধ্যেই গাড়ি গিয়ে থামল কনভে কাসলের গেটের সামনে। কুরেশির পিছন পিছন আমরা গিয়ে ঢুকলাম কাসলের ভেতর। দিনের বেলাও রীতিমতো অন্ধকার, ঢুকলে গা ছমছম করে। আমরা কি আবার সেই ঘরেই যাচ্ছি? রাধানাথের এই প্রশ্নের কোনো জবাব দিলে না কুরেশি, তবে তার লক্ষ্য যে ওই একই ঘরের দিকে তাতে কোনো সন্দেহ নেই। কি দেখব কে জানে, শিরার মধ্যে একটা চাঞ্চল্য অনুভব করছিল। কুরেশি ছোকরা নির্বিকার, আর হতে হবে নাই বা কেন, সে ঘর যে খালি, দড়ি, কঙ্কাল, ছাবার যন্ত্র সব হাওয়া। আমাদের হতভম্ব ভাব দেখে কুরেশি হো হো করে হেসে উঠল। তারপর এক অদ্ভুত প্রশ্ন করলে, আরে আপটের বাড়িতে চা ছাড়া কিছু খেয়েছ কখনো? প্রশ্নটা অপ্রত্যাশিত হলেও বললাম, কই না তো। ওই তো বললে। কুরেশি লোকটা হার কঞ্জুস, তাছাড়া ওর আত্মভঙ্গি ভাবটাও মাঝে মাঝে ইরিটেট করে আমাকে। তুমি বাজিটা ফেলে মোটেই বুদ্ধিমানের কাজ করনি, তোমার নির্ঘাত 1000 টাকা খসত। তাই ভাবলাম কনভে কাসেলে যদি ভূতের ব্যবস্থা করতে পারি তাহলে তোমারও লাভ, উনিও জব্দ। তাই 2 দিন সময় চেয়ে নিয়েছিলাম। কঙ্কালটা আমার বন্ধু আর্টিস্ট কুলকর্ণীর বাড়ি থেকে আনা। ট্রেডেন মেশিনটা শিবাজি জব প্রেসের প্রোপ্রাইটার মধুকর ঢুন্ডির ছেলে আমার সঙ্গে স্কুলে পড়ত। ওটার জন্য কিছু দক্ষিণা লাগবে। আর ওদেরই অফিসের এক ছোকরা অন্ধকারে ঘাপটি মেরেছিল, সেই কলটা চালায়। বেচারা অনেক মশার কামড় খেয়েছে, তাকে কিছু বকশিস দিয়েছি। আমি আর কথা বলতে দিলাম না কুরেশিকে। এক হিসেবে পুরো টাকাটাই ওর প্রাপ্য, কিন্তু 500-র বেশি কিছুতেই নিতে রাজি হলো না। প্যাসেজ থেকে বেরিয়ে যখন ল্যান্ডিংয়ে এসেছি তখন কুরেশি বললে, একবার দোতলায় যাবে নাকি? দেখবার জিনিস আছে কিন্তু, এলেই যখন। কাঠের সিঁড়ি দিয়ে যুদ্ধের দামামার মতো শব্দ তুলে 3 জনে উপরে হাজির হলাম। ল্যান্ডিং পেরিয়ে বৈঠকখানা। একটা শনশন মতমত শব্দ পাচ্ছিলাম, কিন্তু সেটা যে কি সেটা বুঝতে পারছিলাম না। বৈঠকখানায় ঢুকে প্রচণ্ড চমক। এ ঘর যে একেবারে আসবাবাভাবে ঠাসা। ভিক্টোরিয়া যুগের সোফা, টেবিল, আয়না, মার্বেলের মূর্তি, দেয়ালের বাতি, কার্পেট, ঝাড়, লণ্ঠন কোনোটাই বাদ নেই। মনে হয় ঠিক যেমন ছিল তেমনই আছে, তবে সবকিছুরই উপর 80 বছরের ধুলো জমে সেগুলোর আসল চেহারা বেমালুম ঢেকে দিয়েছে। কিন্তু মোক্ষম চমকটা ঘরের মেঝে বা দেয়ালে নয়, সেটা হলো সিলিংয়ে। সিলিংয়ে দুলছে একটি বিশাল শতচ্ছিন্ন টানা পাখা, যার হাওয়া এই জুন মাসের ঘাম ছুটানো গরমে আমাদের প্রাণ জুড়িয়ে দিচ্ছে। তবে পাখাটা টানছে কে, আর টানছে কিভাবে? কারণ পাখার কোনো দড়ি নেই, অর্থাৎ সেটাকে টানার কোনো উপায় নেই। ভূতের উৎপাত বলে এ ঘরে কেউ প্রবেশ করেনি, তাই জিনিসগুলো নিলাম হয়নি। আমি ঘরটা আবিষ্কার করে ভূতের সব ব্যবস্থা করার পর তারপর ভেবে মনে হলো কঙ্কাল আর ট্রেডল মেশিনে ব্যাপারটা আরও জমবে। অবাক বিস্ময়ে বেশ কিছুক্ষণ চেয়ে রইলুম অশরীরী পাংখা পর্দারের অদৃশ্য হাতে টানা পাখার দিকে। ভূত বলে তার ক্লান্তি নেই, ঘুম নেই, সাহেবের লাতিতে মৃত্যু নেই। আমি যখন সিঁড়ি দিয়ে নামছি তখন বেশ কিছুক্ষণ ধরে শুনতে পেলাম ওই টানা পাখার শব্দ। কঙ্কাল আর ছাপার কলের ব্যাপারটা কুরেশির কারসাজি জেনে মনে একটা খচখচে গিল্টি ভাব জেগে উঠেছিল। এখন বুঝতে পারলাম বেশ নিশ্চিন্ত লাগছে। শুনছিলেন কনভে কাসেলের প্রেতাত্মা। পরের গল্প ডুমনিগড়ের মানুষ খেকো। আমি তখন ছিলাম ডুমনিগড় নেটিভ স্টেটের ম্যানেজার। বললেম তারিণী খুড়ো, ডুমনিগড় ম্যাপে আছে? জিজ্ঞেস করল ন্যাপলা। ন্যাপলার মুখে কিচ্ছু আটকায় না। তোর কি ধারণা ম্যাপে যা আছে তার বাইরে আর কিছু নেই? চোখ কান কুচকে বিস্ময় আর বিরক্তি দুটোই একসঙ্গে প্রকাশ করে বললেন তারিণী খুড়ো, ম্যাপ তৈরি করে কারা?
মানুষ তো ভগবানের সৃষ্টিতে ডিফেক্ট থাকে জানিস, জোড়া মানুষ, সায়ামিজ টুইন্সের কথা শুনিসনি? হাতে 6টা করে আঙুল, বাছুরের 2টো মাথা, এসব শুনিসনি? ম্যাপে নেই ডুমনিগড়। এই নিয়ে ফিলিপসের অ্যাটলাস কোম্পানিকে করা চিঠি দিয়েছিলাম সেই সময়। তারা লিখলে ভেরি সরি, আগামী সংস্করণে শুধরে দেবে। দেয়নি যে, সেটা সব গাফিলতি। ডুমনিগড় হচ্ছে মধ্যপ্রদেশের বাঘেলখণ্ডে। মাইয়ার রদ্দি ট্রেন, তারপর 132 কিলোমিটার পূবে গাড়িতে। ন্যাপলা চুপ মেরে গেল। আমরাও বাঁচলাম, কারণ তারিণী খুড়োর গল্প শোনার আগ্রহ আমাদের সকলের সমান, ন্যাপলারও। খুড়ো আসলে আমাদের কেউ হন না, তবে খুব ছেলেবেলা থেকেই দেখে আসছি ইনি। মাঝে মধ্যেই আসেন আমাদের বাড়িতে। আমার জন্মের আগে বাবারা যখন ঢাকায় ছিলেন, তখন তারিণী খুড়ো ছিলেন আমাদের পড়শি। তাই খুড়ো বাবারও খুড়ো, আমাদেরও খুড়ো। খুড়ো ছাড়া আর ওকে কি কিছু বলে জানি না। বাবার কাছেই শুনেছি যে ভদ্রলোক নাকি চাকরির ধান্দায় সারা ভারতবর্ষ ঘুরেছেন, আর অভিজ্ঞতাও হয়েছে বিচিত্র রকম। কাজেই গল্পের স্টক অঢেল। খুড়ো বলেন যে শুধু আর্টের খাতিরে যেটুকু কল্পনার আশ্রয় নিতে হয় সেটুকু নাকি সবই সত্যি। গল্পের প্রথম লাইন বলে থেমে গেছেন খুড়ো, কারণ তার ফরমাস মতো দুধ চিনি ছাড়া চা এসে গেছে। এই জিনিসটা একটু বেশি রসিয়ে রসিয়ে খাচ্ছেন দেখে ন্যাপলা অধৈর্য হয়ে বলল, ডুমনিগড়ে হলোটা কি? বলছি বললেন তারিণী খুড়ো। এই রুটি খাওয়ার অভ্যেস আমার ডুমনিগড় থেকেই। রাজা ভূদেব সিংয়ের হয়েছিল ডায়াবেটিস। এককালে 7 রঙের 7 রকম মিঠাই বরাদ্দ ছিল। রোজ দুবেলা, তাছাড়া নিয়মিত মদ্যপান করতেন। আমার ডাক পড়ত সন্ধেবেলায়। যেদিনই খুলতেন সপালের বোতল। সপান নামটা আমাদের সকলের কাছেই নতুন। অশিক্ষিতরা যেটাকে বলে স্যাম্পেন, বললেন খুড়ো। যাই হোক, রাজা একদিনে সব পরিত্যাগ করেন। আমার চোখের সামনে 16 স্টোন থেকে 9.5 স্টোনে নেমে এলো ওজন। আর সেই সময় খুনটা হয়। খুন? আমাদের 5 জন শ্রোতার 5 রকম গলায় একসঙ্গে উচ্চারিত হলো প্রশ্নটা। হ্যাঁ, খুন। রাজার 3 ছেলে, শ্রীপদ, ভূপদ আর অনুপ। ছোটটা রায়পুরের রাজকুমার কলেজে পড়ে, আর বড় দুটো পড়াশোনা শেষ করে ডুমনিগড়েই থাকে। বড় শ্রীপদ হলো খুন। শ্রীপদের ইয়ার ছিল নারায়ণ শ্রীমল, ধনী ব্যবসাদার, ডুমনিগড়ের রাইস কিং পুরুষোত্তম শ্রীমলের একমাত্র ছেলে। জুয়ার আড্ডা বসত নারায়ণের বাড়িতে। এক সন্ধ্যায় তুমুল বচসাহায় শ্রীপদ আর নারায়ণের। প্রায় হাতাহাতিই পাকে। শ্রীপদ জিতছিল প্রায় 20,000 টাকা। সেই সময় নারায়ণের হাতে তার জুয়া চুরি ধরা পড়ে যায়। নারায়ণ শাসায়, তাকে খতম করবে বলে। যাই হোক, খেলা শেষ করে বাড়ি ফিরছিল শ্রীপদ, তখন রাত 11টা। হেঁটেই ফিরত। রাজবাড়ি থেকে শ্রীমলদের বাড়ি হাফে মাইল। পথে পড়ে রাম সরোবর, ভারী সুদৃশ্য লেক। ঠিক মধ্যেখানে একটি শ্বেত পাথরের মিনি প্রাসাদ। নৌকো করে যাওয়া যায় সেখানে। সেই লেকের ধারে কে জানি রিভলভার দিয়ে গুলি করে শ্রীপদকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মেরেছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এক গুলিতেই সাবার। পুলিশ নারায়ণকে সন্দেহ করে, সেই যে শ্রীপদকে মারবে বলে শাসিয়েছে। সে কথা জেরাতে আড্ডার সকলেই স্বীকার করে, কিন্তু শেষ পর্যন্ত উপযুক্ত প্রমাণের অভাবে নারায়ণ বেকসুর খালাস পেয়ে যায়। আমি অবশ্য খুনের সময় কাছেই ছিলাম। আবার 5টা গলা একসঙ্গে। জোনাকে স্টাডি করছিলাম, বললেন তারিণী। সামনে দেওয়ালি, রাজাকে কথা দিয়েছিলাম পীরমের বদলে একটা নতুন ধরনের বাতির বন্দোবস্ত করব। ইলেকট্রিক নয়, কাঁচের টিউবের অর্ডার দিয়েছিলাম। রাজবাড়ির যত ব্যালকানি আর যত বারান্দা, সব কটার আলসে আর রেলিংয়ের উপর টিউব বসানো থাকবে, আর তার মধ্যে ছাড়া থাকবে জোনাকি। অবশ্যই নিঃশ্বাস প্রশ্বাসের জন্য ফুটো থাকবে টিউবে। নির্ঘাত চমকপ্রদ ব্যাটা হতো। তবে বড় কুমারের মৃত্যুর জন্য সেবার আর কোনো ঘটা হয়নি দেওয়ালিতে। আপনি খুনিকে দেখেছিলেন? জিজ্ঞেস করল ন্যাপলা। না, দেখিনি। গুলি করেই সে পালায়। তবে খুনের খবরটা আমি দিই। আমি যদি অন্যমনস্ক না থাকতাম, তাহলে হয়তো খুনিকে হাতে নাতে ধরে ফেলতে পারতাম। কিন্তু সেটা হবার ছিল না। ফলে একটা জ্যালজান্ত অপরাধী চিরকালের মতো রেহাই পেয়ে গেল। তারিণী খুড়ো বিড়ি ধরাতে থেমেছেন। আমরা মুখ চাওয়াচাবি করছি। গল্প শেষ কিনা তাও বুঝতে পারছি না। এমন সময় খুড়ো আবার শুরু করলেন। এদিকে বড় ছেলের মৃত্যুতে রাজা আঘাত পেয়েছেন খুবই, আর তাতে অসুখেও গেছে বেড়ে। এমন সময় একটা অন্য গণ্ডগোল দেখা দিল। খুনের মাসেক আগে 2 আমেরিকান এসেছিল রাজার অতিথি হয়ে। আসল উদ্দেশ্য শিকার। ডুমনিগড়ের পূব দিকে পাহাড়ের শ্রেণী, আর তার পাদদেশে গভীর জঙ্গল, যাকে বলে হান্টার্স প্যারাডাইস। বহু বিদেশি শিকারী ডুমনিগড়ে এসে শিকার করে গেছে।
রাজা তাদের জন্য ঢালাও বন্দোবস্ত করে দিয়েছেন। বিটাররা বন পিটিয়ে কাশি ক্যানেস্তারা পিটিয়ে বাঘ এনে ফেলে দিয়েছে শিকারীদের সামনে, আর তারা হাতির পিঠ থেকে শার্দুল সংহার করে খুশি মনে দেশে ফিরে গেছে। এইবার এই দুই আমেরিকানের একটি নাম স্যাঙ্গার 40 হাত দূর থেকে পরপর 2টি গুলি মেরেও বাঘকে জখমের বেশি কিছু করতে পারল না। একটা গুলি লাগলো লেজে, একটা পিছনের পায়ের গোড়ালিতে। সেই বাঘ এখন হয়ে গেছে নরখাদ্যক। এটা খুবই স্বাভাবিক ঘটনা, তোরা জানিস বোধহয়। পুলাম্বি, হাড্ডা আর থুয়ারা পাহাড়ের নিচে এই 3টি গ্রাম থেকে 17 জন মেয়ে পুরুষকে ধরে নিয়ে গেছে সেই বাঘ। গায়ের লোকে রাজার কাছে এসে হত্যে দিয়েছে। ওই বাঘের শেষ না দেখা পর্যন্ত তাদের স্বস্তি নেই। বাঘের ভয়ে তারা বাড়ি থেকে বেরোতে পারে না। সেই সুযোগে তাদের ক্ষেতের ফসল খেয়ে নিচ্ছে হরিণ আর শুয়োরের দল। রাজা ডেকে পাঠালেন আমাকে। বললেন, রাজা আমাকে টাড়ি বলে ডাকতেন। টাড়ি, এখন তুমিই ভরসা। এই ম্যানিটারের একটা বিহিত না করলেই নয়। তোমার কি লোকজন লাগবে বল, আমি দিয়ে দিচ্ছি। তুমি 2-1 দিনের মধ্যেই বেরিয়ে পড়ো। এখানে বলা দরকার যে মেজকুমার ভূপত সিংহ শিকারে সিদ্ধহস্ত। 23 বছর বয়স, কিন্তু এর মধ্যেই বড় বাঘ ছোট বাঘ মিলিয়ে সংখ্যা দাঁড়িয়েছে 73। তবে এটা জানি যে রাজা মেজকুমারের খুব একটা ভক্ত নয়, কারণ সে অতি উচ্ছৃঙ্খল প্রকৃতির ছেলে। তাছাড়া মদ জিনিসটাকে একটু বেশি রকম পছন্দ করে। আমি মেজকুমারের হয়ে একবার সুপারিশ করেও কোনো ফল হলো না, কাজেই আমাকেই রাজি হতে হলো। আমার তখন জোয়ান বয়স, সবে 30 বেরিয়েছে। চোখে মাইনাস পাওয়ারের পুরু চশমা সত্ত্বেও অভ্যর্থ টিপ। কর্নেল হোয়াইটহেড নিজে হাতে ধরে বন্দুক চালানো শিখিয়েছেন আজমিনে থাকতে। যেখানে উৎপাতটা হচ্ছে সেখানে পৌঁছতে হলে একটা ছোট নদী পেরোতে হয়। সে নদীর নাম লুঙ্গি। কেন জিজ্ঞেস করিসনি, কারণ উত্তর আমি জানি না। এই লুঙ্গির পাশে এক অশ্বত্থ গাছের তলায় মাস 4 হলো এক বাবাজি এসে আস্তানা গেড়েছেন। এ খবর আমরা পেয়েছি। রাজার আবার হলিমানে খুব বিশ্বাস। বলে দিলেন যাবার সময় আমি যেন একবার দেখা করে যাই। রাজা শুনেছেন বাবাজির কাছে নাকি অনেক রকম ওষুধ আছে। যদি ডায়াবেটিসের কোনো ওষুধ বলতে পারেন আমি যেন সেটা জেনে নিই। জানুয়ারি মাস, প্রচণ্ড শীত পড়েছে সেবার। তারই মধ্যে 2টি বেয়ারা সমেত বেরোবার সব তরজোড় করে ফেলবাম। রাজার কাছে বিদায় নিতে গিয়ে দেখি মেজকুমার বসে রয়েছেন তার ঘরে। বুঝলাম একটা কথা কাটাকাটির মাঝখানে গিয়ে পড়েছি। রাজা তখনও হাঁপাচ্ছেন এবং আমার সামনেই মেজকুমারকে কড়া কথা শুনিয়ে তাকে ঘর থেকে বিদায় করে দিলেন। বেরোবার মুখে কুমার আমার প্রতি যে দৃষ্টি হানলেন সেটা মোটেই প্রসন্ন নয়। বুঝলাম তাকে বাদ দিয়ে আমাকে বাঘ মারতে পাঠানো হচ্ছে, সেটা আদৌ ওর মনোভূত নয়। তবে সিদ্ধান্তটা তো আমার নয়, সেটার জন্য দায়ী স্বয়ং রাজা ভূদেব সিং। কাজেই আমার উপর চোখ রাঙানোর কারণটা বোধগম্য হল না। লুঙ্গি নদীর ডুমরিগড় থেকে 32 মাইল, অর্থাৎ আজকের হিসেবে 50 কিলোমিটার। তখন দ্বিতীয় মহাযুদ্ধ চলেছে, তবে ডুমরিগড়ে জিপ আসেনি। রাজার একটা পুরনো ফোর্ট ছিল, সেটা খুব মজবুত। তাতে করেই পৌঁছে গেলাম 1 ঘন্টার ভেতর। শিকারের জন্য যাবতীয় যা কিছু দরকার সবই সঙ্গে এসেছে। নদী পেরিয়ে আরও যেতে হবে 17 মাইল। তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি থাকবে ওপারে। রেঞ্জার নিজেও থাকবেন। আমরা গিয়ে উঠব ফরেস্ট রেস্ট হাউসে। অবশ্যই ওপারে যাবার আগে একটা কর্তব্য সারতে হলো। উদাস বাবার আশ্রমে একবার ডুঁ দিতে হলো। গেরুয়াধারী বাবাজি শিষ্য শিষ্যা পরিবেষ্টিত হয়ে পর্ণকুঠিরের সামনে বাঘঝালের উপর বসেছেন, সামনে ধ্বনি জ্বলছে। চেহারাটি বেশ ভক্তি উদ্রেকী। দাড়ি গোপ জটা সত্ত্বেও অনেক সাধুর চেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। জঙ্গলি ভাব একেবারেই নেই। সাধু আমাকে দেখেই স্মিত হাসি করে আই বলে তার সামনে একটা জায়গা দেখিয়ে দিলেন। আমি গিয়ে বসলাম। সাধু চেয়ে রইলেন আমার দিকে। ঠোঁটের কোণে সেই স্মিত হাসির রেশ। মনে মনে ভাবছি এ তো দেখার কি আছে। এমন সময় বাবাজি হঠাৎ বলে উঠলেন, বাঙালি, এবং যেভাবে যে উচ্চারণে বললেন তাতে বুঝলাম ইনি নিজেও বাঙালি। এতে অবাক হলাম বইকি, কারণ যেদিন থেকে বাবাজি আস্তানা গেড়েছেন সেদিন থেকে শুনছি এনার কথা, কিন্তু কেউ বলেনি বঙ্গ সন্তান। কি চাস তুই? এখানে বলে রাখি, বাবাজিদের এই হোলসেল তুই তোকারির ব্যাপারটা আমি মোটেই বরদাস্ত করতে পারি না। তাই এনার প্রশ্ন শুনে ধা করে মাথায় রক্ত উঠে গেল। বললাম, রাজার অনুরোধে তোর সঙ্গে দেখা করতে এলাম। বাবা কিন্তু আমার মুখে তুই শুনে মোটেই বিরক্ত বা বিচলিত হলেন না, বরং এবার যে কথাটা বললেন তাতে আমি হকচকিয়ে গেলাম। তো বটেই, সেই সঙ্গে বেশ খানিকটা নম্র হয়ে গেলাম। রাজার জন্য ওষুধ আমি দিয়ে দিচ্ছি, বলিস চিন্তা করার কিছু নেই। অসুখ সেরে যাবে, তবে পুত্র শোক থেকে রেহাই নেই। বড়টা গেছে, পরেরটাও যাবে। ছোটটি ভালো ছেলে, সেই বাপের মুখ রাখবে। তবে রাজত্ব নেই কপালে, কারণ রাজা আর থাকবে না দেশে, দেশ স্বাধীন হয়ে যাবে। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। এমন সময় বাবাজি বললেন, তোর জন্যে ওষুধ আছে। আমার ওষুধ সেবার কি? আমি জিজ্ঞাসা করলাম।
কিসের ওষুধ? তুই বাঘের পেটে যেতে চাস? সেটা আর কি যেতে চাই বলুন। তাহলে আরও কাছে আয়। আমি আরেকটু এগিয়ে গেলাম সাধু বাবার দিকে। বাবাজি তার ঝোলা থেকে একটা কৌটো বার করে তার থেকে খানিকটা সবুজ মলম নিয়ে আমার কপালে ঘষে দিলেন। হিং আর কস্তুরি মেশানো একটা গন্ধ এলো নাকে। ব্যাস, আর ভয় নেই তোর। রাজার জন্য ওষুধ নিয়ে বিদায় নিলাম। মনে মনে বললাম, বাবাজির ক্ষমতা অসীম, কারণ আমার কাছ থেকে তুই থেকে আপনি সম্বোধন আদায় করে নিতে লেগেছে ঠিক 2 মিনিট। রেস্ট হাউসে পৌঁছে গেলাম আধ ঘন্টার মধ্যেই। গিয়ে দেখি সব ব্যবস্থা হয়ে গেছে। আমি আসছি সে খবর আগেই পৌঁছে গেছে। 3 গায়ের 3 মোড়ল এসেছে আমার সঙ্গে দেখা করতে। বললাম আমার যতদূর সাধ্য আমি করব। শীতকালের দিন ছোট, তাই 4:30-র মধ্যে মনমুগের রোস্ট খেয়ে বেরোবার জন্য তৈরি হয়ে গেলাম। স্থানীয় শিকারী সুখদেও তেওয়ারি আমাকে সাহায্য করছে। সে মাচা বাঁধার জন্য গাছ বেছে রেখেছে সমতল জমি যেখানে শেষ হয়ে পাহাড় শুরু হয়েছে সেই রকম একটা জায়গায়। কাছাকাছির মধ্যে বাঘের পায়ের টাটকা ছাপও পাওয়া গেছে। একটি মৌস কেনা হয়েছে টোপ হিসেবে। সব মিলিয়ে ব্যবস্থা ভালোই। আমি একাই থাকব পাহাড়ায়। সকালে শিকারী ও কুলির দল এসে আমায় মিট করবে। তার মধ্যে যদি কাজ সারা হয়ে যায় তো ভালোই, নইলে কাল সন্ধে থেকে আবার বসতে হবে। এভাবে কতদিন চলবে জানা নেই। রেস্ট হাউস ছাড়বার মুখে আরেকটা গাড়ির আওয়াজ পেলাম। এই আওয়াজ আমার চেনা। এ হলো মেজকুমারের পন্টিয়াক টুরার। ব্যাপার কি? মেজকুমার গাড়ি থেকে নেমেই কারণটা জানিয়ে দিলেন। বললেন, বাবাকে বলে রাজি করিয়েছেন তিনিও আমার সঙ্গে নরখাদকের সন্ধানে যাবেন। এমন একটা গুরুদায়িত্ব শুধু একজনের উপর দেওয়ার কোনো মানে হয় না। কথাটা শুনে আমার মোটেই ভালো লাগলো না। রাজা সত্যি অনুমতি দিয়েছেন কিনা জানার কোনো উপায় নেই। আমার ধারণা তিনি বারণই করেছেন, কিন্তু ঈর্ষাবশত ইনি নিজেই চলে এসেছেন। কি আর করি, মনিবের সন্তান, তার সঙ্গে তো আর ঝগড়া চলে না। তখনই তিওয়ারিকে বলে একটা দ্বিতীয় মাচার বন্দোবস্ত করা হলো। তবু ভালো যে মেজকুমার তার নিজের জন্য শিকারের সব সরঞ্জাম সঙ্গেই এনেছিলেন। দুজনে গিয়ে উঠলাম মাচাতে। আমারটা শিমুল গাছ, ওনারটা বাদাম। আমাদের রেখে দল ফিরে গেল। আমরা রাত্রি জাগরণের জন্য তৈরি হলাম। নিচে থেকে যাতে বাঘ বুঝতে না পারে তার জন্য 2টো মাচার নিচেই লতা পাতা দিয়ে ক্যামোফ্লেজ করা হয়েছে। ব্যবস্থা পাকাপোক্ত। কুমার দেখি মাচায় উঠে ব্র্যান্ডির বোতল খুলেছেন। আমি ইশারায় তাকে বারণ করার চেষ্টা করলাম। তিনি আমার দিকে চেয়েও চাইলেন না। অন্ধকারটা যেন একটু আড়ে হলো মনে করল। আকাশের দিকে চেয়ে গাছের পাতার ফাঁক দিয়ে দেখি কালো মেঘে দিগন্ত ছেয়ে গেছে। 6টা নাগাদ বিদ্যুৎ বজ্রপাতের সঙ্গে মুষলধারে বৃষ্টি নামল। বাঘ বৃষ্টির তোয়াক্কা করে না, শিকারীরও করা উচিত নয়, কিন্তু শীতকালের বৃষ্টি বলেই বোধহয় অনুভব করলাম ওভারকোট ভেদ করে বরফের মতো ঠান্ডা জল আমায় কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। এমনিতে আমার অসুখ বিসুখ হয় না বললেই চলে, কিন্তু সর্দি জিনিসটাকে আমি বড় ভয় পাই। এটা চিরকালের ব্যাপার। যখন একটা হাঁচি হলো তখন প্রমাদ গণলাম। মাচায় বসা শিকারীর পক্ষে হাঁচি কাশি যে কি সর্বনাশে ব্যাপার তা বোধহয় তোদের বুঝিয়ে বলতে হবে না। তাছাড়া হঠাৎ মনে পড়ে গেল ছেলেবেলায় এক জ্যোতিষী বলেছিল আমার অপঘাতে মৃত্যু হতে পারে। আগে বাজ পড়ছে তাই গাছের উপর বসা। পরিস্থিতিটা মোটেই ভালো লাগলো না। এবার কুমারকে ইশারা করে জানালাম আমি মাচা থেকে নেমে পড়ছি। আজ আর ম্যানিটারের সঙ্গে মোকাবেলা হবে না, কারণ এই হাঁচি শুনে তিনি আর এ তল্লাটে আসবেন না। নিচে মৌসটা জলে ছটফট করছে, তার গলায় বাঁধা ঘণ্টা অনবরত টিংটং করছে। মাচা থেকে নামতে নামতে মনে হলো মেজকুমারের ভাগ্য ভালো। নরখাদক সংহারের ক্রেডিটটা হয়তো তিনি একাই পাবেন। আমার এখন আশ্রয় নেওয়া ছাড়া গতি নেই। এই বৃষ্টিতে আর ভিজলে নিউমোনিয়া অবধারিত। জঙ্গলের দুর্ভেদ্য অন্ধকারে বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে পথ দেখিয়ে দিচ্ছে। আমি টর্চের সাহায্য না নিয়ে এগিয়ে চললাম যেদিকে পাহাড় সেদিকে। হাতে বন্দুকটা নিয়েছি, কারণ সেটার যে প্রয়োজন হবে না এমন কোনো গ্যারান্টি নেই। পাহাড়ের গায়েও গাছপালা ঝোপঝাড়ের অভাব নেই। তারই মধ্যে গিয়ে হেঁচড়ে পেচড়ে উঠে গিয়ে হঠাৎ সামনে একটা ঘোর অন্ধকার কি যেন এসে পড়ল। বিদ্যুতের আলোতেও যখন সে অন্ধকার দূর হলো না তখন বুঝলাম সেটা একটা গুহার মুখ। গিয়ে ঢুকলাম ভেতরে। মাথার ওপর ভারী বর্ষণ দূর হলো, বাঁচা গেল, শেল্টার পেয়েছি। পকেট থেকে টর্চ বার করে সামনে ফেলে বুঝলাম গুহার অপর দিকের দেওয়াল টর্চের আলোর নাগালের বাইরে। কমপক্ষে 500 লোক এ গুহায় আশ্রয় নিতে পারে। আলোতেই দেখলাম সামনেই একটা মাঝারি আকারের পাথরের চাই। সেটাতে পেট দিয়ে বসলাম গুহার মেঝেতে। বাইরে সমানে বৃষ্টি হয়ে চলেছে। বিদ্যুতের আলোতে বুঝতে পারছি পাহাড়ের গা দিয়ে জলের ধারা নেমে এসে গুহার মুখের সামনে একটা ছোট্টখাট্ট জলপ্রপাতের সৃষ্টি করেছে। পকেটে সিগারেট দেশলাই ছিল, সেটা এই অবস্থায় ব্যবহারযোগ্য হবে কিনা ভাবছি। এমন সময় তড়িৎ ঝলকানিতে একটা ব্যাপার দেখে চমকে উঠলাম। একটি লোক এসে গুহার ভেতর ঢুকল। লোকটির সামান্য খুঁড়িয়ে হাঁটা থেকে বুঝতে পারলাম ইনি মেজকুমার। তার 7 বছর বয়সে পায়ের পাতার উপর দিয়ে চলে যায় বাপের রোলস রয়েস গাড়ি। সাহেব ডাক্তার মেজর স্টেন্সের অস্ত্রোপচারের ফলে পা সেরে যায় ঠিকই, কিন্তু ডান পায়ের তুলনায় ½ ইঞ্চি ছোট হয়ে যায়। তার ফলে এই খোঁড়ানো।
মেজকুমারের অন্ধকার দেহ আমার দিকে এগিয়ে এসে আমার পাশেই বসল। একটা বোটকা গন্ধ কিছুক্ষণ থেকে পাচ্ছিলাম, তার সঙ্গে এবার হেনেসি ব্র্যান্ডির গন্ধ যোগ হলো। তারপর অনুভব করলাম গরম নিঃশ্বাস পড়ছে আমার মুখের উপর। তারপর মেজকুমারের কণ্ঠস্বর প্রবেশ করল আমার কানে। শত্রুর শেষ রাখতে নেই জানো, বলে কি লোকটা। আমি ওর শত্রু হতে যাব কেন? তোমাকে যখন আমি দেখে চিনেছি সেই রাতে, তখন তোমারও আমাকে দেখা এবং চিনে ফেলাটা আশ্চর্য নয়। কোন রাতে? সেটা কি বলে দিতে হবে? ইমলি গাছের নিচে দাঁড়িয়েছিলে তুমি, দাদা ফিরছিল শ্রীমলের বাড়ি থেকে। আমার গরম লাগতে শুরু করেছে। ওভারকোটটা খুলে ফেলতে পারলে ভালো হয়। এই মেজকুমারী তাহলে হত্যাকারী, নারায়ণ শ্রীমল নয়। দাদাকে হটিয়ে নিজে গদিতে বসার লোভ যেমন আরও অনেক রাজপরিবারই হয়ে থাকে, কিন্তু আমায় সে চিনল কি করে সে রাতে? ত্রয়োদশীর চাঁদ উঠেছিল তখন, তোমার চশমার কাঁচ ঝকঝক করছিল সেই আলোয়। এত পুরো কাঁচে তল্লাটে আর কারোর নেই। আমি চুপ করে আছি। আমার চোখের পাওয়ার মাইনাস নয়, এই চশমাই আমাকে বিক্রি করল। একটা খুট করে শব্দ পেলাম। মেজকুমারের টোটা ভরা নাইফেল উঁচিয়ে উঠেছে। ওর ও আমার মধ্যে ব্যবধান 2 হাতের। ওই বাঘ মারা 12 বোরের আগ্নেয়াস্ত্র এই দূরত্ব থেকে আমার উপর প্রয়োগ করলে আমার দেহ শত টুকরো হয়ে ছড়িয়ে পড়বে গুহার চারিদিকে। কিন্তু ওটা কি? একটা জোড়া জ্বলন্ত মার্বেল এগিয়ে আসছে আমার দিকে, মেজকুমারের পেছন থেকে, আর তার সঙ্গে সেই বোটকা গন্ধে মিস্টার ব্যানার্জি। বিদ্যুতের আলোতে বন্দুকের ইস্পাতের নল ঝিলিক দিয়ে উঠল, আর পরম মুহূর্তে একটা ভারী ধাতব শব্দে বুঝতে পারলাম বন্দুক গুহার মেঝেতে আছড়ে পড়েছে। একটা গোয়ানি শব্দক্রমে দূরে সরে গেল, আর সেই সঙ্গে জ্বলন্ত মার্বেল দুটো। আমি কাঠ হয়ে বসে রইলাম। ক্রমে বজ্রবিদ্যুতের তেজ কমে এলো, বৃষ্টির শব্দ থেমে এলো। বোধহয় নার্ভাস ট্রেনের দরুন, কি হয়তো জ্বর ছিল শরীরে। এই ঘটনার কিছুক্ষণ পরই আমি ঘুমিয়ে পড়ি। যখন ঘুম ভাঙল তখন ভোর হয়ে গেছে। গুহাটা যে কত বড় সেটা এখন বুঝতে পারলাম। আমি যেদিকে বসা তার বিপরীত দিকে দেওয়ালের সামনে পড়ে আছে মেজকুমারের আধ খাওয়া মৃতদেহ, কিন্তু নরখাদকের কোনো চিহ্ন নেই। গুহার বাইরে একটা পাথরখণ্ডের আড়ালে ঘাপটি মেরে বসে রইলাম হাতে বন্দুক নিয়ে। একটা খুঁতখুঁত ভাব ছিল মনে, কারণ এটা জানি যে বাঘ সুযোগ পেয়েও আমাকে খায়নি, সেটা বাবাজির মলমের জন্যেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক। শুধু তাই নয়, আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে সে রক্ষা করেছে। তবে গ্রামের লোকেরা যে লাঞ্ছিত সে কথা তো মিথ্যে নয়। তাই মন থেকে মমতা দূর করে তাতে দাঁত চেপে বসে রইলাম। 8টা পর্যন্ত বসে থেকেও যখন বাঘের দেখা পেলাম না, তখন অগত্যা ফিরতি পথ ধরলাম। মাচার কি অবস্থা দেখতে হবে গিয়ে। সেখানে চায়ের ফ্লাস্ক, জলের বোতল, বালিশ, কম্বল ইত্যাদি অনেক কিছুই রয়েছে। জায়গাটা খুঁজে পেতে অসুবিধে হলো না, কিন্তু যা দেখলাম তাতে চক্ষু ছানা মরা। মাচা সমেত শিমুল গাছ বজ্রপাতে ঝলসে গেছে, আর তার পাশেই পড়ে আছে মৃত মোষ আর তার কাঁধে দাঁত বসানো মৃত নরখাদক। সে এক বিচিত্র ছবি। মানুষের হাতের বন্দুকের চেয়ে 1000 গুণে বেশি শক্তিশালী আগ্নেয়াস্ত্রের শিকার হয়েছে এরা, সেটা আর বলে দিতে হয় না। ফেরার পথে বাবাজিকে ধন্যবাদ দিতে গিয়েছিলাম, কিন্তু তার সঙ্গে দেখা হলো না। তার পর্ণকুঠির ভাসিয়ে নিয়ে গেছে লুঙ্গি নদী গতরাত্রের বৃষ্টিতে। তিনি নিজে নাকি একটি সেগুন গাছে চড়ে রক্ষা পেয়েছিলেন, কিন্তু আপাতত সর্দি জ্বরে কাবু হয়ে এক শিষ্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। সানডে সাসপেন্স ক্লাসিকে আজ শুনলেন 2টি তারিণী খুড়োর কাহিনী, রচনা সত্যজিৎ রায়। তারিণী খুড়োর ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন চরিত্রে আকাশে অনির্বাণ, কুর্শি নীল, গল্পপাঠে এবং অন্যান্য ভূমিকায় মীর, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্ট রিচার্ড, প্রচার অলঙ্করণ জয়ন, পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী। আগের ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেছে তাদের নাম হলো মাইন্ড রিডার ব্যাপী, সুমন্ত মাল, আলী জাইব। থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য, আর এনজয় করো আমাদের ভিডিওগুলো। আর তোমরা যদি চাও তোমাদের নাম পরের ভিডিওতে আসুক, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে নিজের নাম কমেন্ট করো।